আজমল স্যারের বইয়ে প্রায় 50টা জায়গায় সূক্ষ্ম কিছু পরিবর্তন আসছে। আজকে আমরা সেটাই হচ্ছে নোট করে ফেলবো নিজেদের বইয়ে, যেহেতু নতুন বই কেনা সম্ভব না এবং নতুন বই কিনে আগের সেই পড়ার ফিলটা পাওয়া যায় না। তো আজকে আমরা খুবই সুন্দর মতো তোমাদের বই নিয়ে বসবা, যে কোন কোন জায়গায় চেঞ্জ আসে সেটা দেখে ফেলবে, এবং তার সাথে আমি তোমাদের এখানে সর্ট করে সুন্দরভাবে হচ্ছে নোটগুলো দিয়ে দিছি, যে আগে কী ছিল পরে কী ছিল। সো আমার সাথে হচ্ছে সুন্দর মতো এই জায়গাটায় যাও, একটু পড়েও ফেলো নতুন কী কী পরিবর্তন আসে সেটা যেটা জানার দরকার আছে। পাশাপাশি হচ্ছে এই যে নোট আছে, এই নোটের যে পিডিএফ লিঙ্ক দুইটারই আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিছি, সো যেন নোট করতে তোমাদের সুবিধা হয়। ওকে, সো খুবই ফাস্ট আমরা যাব, একটু মনে করে ফেলো যে তোমার কী কী আসলে আছে। তো শুরু করি আমরা। হ্যাঁ, আমাদের প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে কোনটা, প্রথম পেজে আসলে কিছু পরিবর্তন আসছে। আগে হচ্ছে এই জায়গায় ছিল 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ, এখন সেই জায়গায় উদ্ভিদ নিয়ে বলা হয়েছে হচ্ছে 5 লক্ষ উদ্ভিদ। ওকে, আর বাদ বাকি 15 লক্ষ যে প্রজাতি সেটা হচ্ছে আগের মতোই আছে। এবার দেখো এইখানে যে জিনিসটা হয়েছে, প্ল্যাটিহেলমিনথিস নেমাটোডা, এই জায়গায় আগের এডিশনে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা দেয়া ছিল, ওইটা রিমুভ করে দিছে। ঠিক আছে, এবং দেখো আগে ছিল হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের প্রজাতির সংখ্যা 29,500, এখন সেটা করে দিচ্ছে হচ্ছে 29,487, মানে প্রায় কাছাকাছি। এগুলো মেডিকেলে আসার মতো না, বাট আমরা হচ্ছে তোমাদের যে সিগনিফিকেন্ট পরিবর্তনগুলো হয়েছে সব কিছু হচ্ছে এখানে ইনক্লুড করছে। ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট বেশ কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। তো দেখো এইটা হচ্ছে এখানে আমাদের কাছে আসছে। এবার দেখো যেটা বাংলাদেশের প্রজাতির সংখ্যা রিমুভ করে দিছে, এখানে নেমাটোডা হচ্ছে 25,033টা, এখানে 25,033টাই আছে, সো চেঞ্জ করে না, এখানে জাস্ট প্রজাতির সংখ্যা রিমুভ করে দিছে, সো সংখ্যা কমে গেছে, খুবই ভালো একটা ব্যাপার। এবার আসা হচ্ছে পরের ক্ষেত্রে যে জিনিসটা, আগে মলাস্কা ছিল হচ্ছে প্রায় 1 লাখটা দিয়ে রাখছিল, এবং ইনফরমেশন যেটা রিমুভ বাংলাদেশের প্রজাতির সংখ্যা, সেটা আমি একটু জুম করি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। এটা ইনফরমেশন রিমুভ করে দিছে, আর নতুন এডিশনে হচ্ছে 1 লাখের জায়গায় 84,977টা। সো কখনো আসে নাই, বাট আমরা সূক্ষ্ম চেঞ্জগুলো কিন্তু দেখতেছি সামনের চ্যাপ্টারে, বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ওকে, সো এছাড়া যা যা আছে মানে এই ইনফরমেশন বাদে অন্যান্য চ্যাপ্টারে সবই হচ্ছে আমি তোমাদের পরের ক্লাসে ইনক্লুড করে দিব। এছাড়া এই লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য যে জায়গাগুলো আছে সেগুলো তোমরা অনেকে আস্ক করো যে ভাই লাস্ট ফাইটে কী কী হবে। সো এইখানে আমি দিয়ে রাখছি কী কী আছে কি না আছে, একবার গো থ্রু করবো। আমি এখানে না যাই, মেন ক্লাসে এসে আগে হাইড্রা, ঘাসফড়িং এবং হচ্ছে রুই মাছ। সেটা হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছের ক্ষেত্রে দেখো তুমি জিনিসটা, এইটা একটা ভালো পরিবর্তন আসছে। আগে মুকুল সৃষ্টি এবং মাতৃ হাইড্রা থেকে পৃথক হইতে 3 সপ্তাহ সময় লাগতো আগের এডিশনে, আর নতুন এডিশনে এখন কত, এখন লাগে 4 থেকে 7 দিন, মানে উন্নত হয়ে গেছে আর কি, জীবনযাপন উন্নত হয়ে গেছে, 3 সপ্তাহের জায়গায় 4 থেকে 7 দিন লাগে। আচ্ছা, ভালো কথা। এবার যে জিনিসটা, বাহ্যিক অঙ্গ সংস্থানে এতটুকুই ছিল, ঠিক আছে, এর সাথে নতুন একটা লাইন অ্যাড করছে, এটা তোমরা জানো অলরেডি, বাট এটা হচ্ছে ওই যে জায়গাটা ছিল না, এই জায়গার বদলে এরপরে হচ্ছে আরেকটা নতুন অ্যাড করছে। এখানে কি কি অ্যাড করছে দেখো, যে প্রতি দেহখণ্ডকে পৃষ্ঠদেশ, এটা তোমরা জানো, যেটাকে টার্গাম বলা হয় বা টার্গাইট, নতুন একটা ওয়ার্ড হচ্ছে এখানে ইনক্লুড করছে। ওকে, সো টার্গাম বা এখানে টার্গাইট ওয়ার্ডটা বলছে, আমি এটা বেশি দেখাবো না, তোমাদের র ফাইলটা দিয়ে দিব। অঙ্কদেশীয় পাত, এই যে পেটের জায়গাটা, সেটাকে স্টারনাম বা স্টারনাইট বলা হচ্ছে, এতটুকু জাস্ট। ওকে, এবং পার্শ্বদেশে প্লিউরা বা প্লিউরাইট বলা হচ্ছে, এই আইট বা এগুলো তোমরা জানো অলরেডি, বাট এখানে হচ্ছে নতুন করে অ্যাড করছে। ওকে, সো এরপরে দেখো যে জিনিসটা, এই জায়গায় এসে একটা কাজ অ্যাড করছে, গিজার্ডের এইখানে এসে একটা কাজ অ্যাড করছে। দেখো যে গিজার্ডের প্রাচীর বেশ পুরু থাকায় ভেতরের গহ্বর সংকীর্ণ হয়ে থাকে, এটা অলরেডি তোমরা জানো, কনসেপচুয়ালি জানো। সো এখানে সংখ্যাটা মেইনলি হাইড্রাটা, ওইটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে, সো নতুন ইনফো আমি এখানে অ্যাড করে বলে দিছি অলরেডি। আচ্ছা, এইখানে যে জিনিসটা, এখানে সবই সেম আছে, জাস্ট হচ্ছে নতুন একটা ইংলিশ টার্ম অ্যাড করছে, এই পেরিকার্ডিয়াল, পেরিভিসারাল, পেরিনিউরালের জায়গায়। সো পেরিকার্ডিয়াল যেটা, সেটা হচ্ছে পিঠের দিকে থাকে, ডরসাল এটা এদিকে, ডরসাল এটা আসছে। আর পেরিভিসারাল অ্যাড করে নেই, পেরিনিউরাল বলা হচ্ছে কোন দিকে, পেটের দিকে, মানে বুকের দিকে থাকে ওদের, তাহলে এটা হচ্ছে স্টার্নাল। ওকে, সো এই যে স্টার্নাল অ্যাড করছে আর ডরসাল অ্যাড করছে, দ্যাটস ইট, এছাড়া আর কোনো কিছু এখানে অ্যাড করে নেই। এবার জিনিসটা দেখো যে তোমাদের এই জায়গায় এসে হাইপোফ্যারিংসে একটা জিনিস অ্যাড করছে, এই হাইপোফ্যারিংসে অঙ্কীয় তলের সাথে যুক্ত থাকার পরের লাইনটাতে এখানে যুক্ত করছে হচ্ছে এই যে হাইপোফ্যারিংস, যেটাকে লিঙ্গুয়া নামে পরিচিত, এটা একটা ভালো ইনফরমেশন। ঠিক আছে, এগুলো আসার মতো। সো হাইপোফ্যারিংসের রাইট নাম কি, লিঙ্গুয়া, জেনে ফেললা। ওকে, সো এরপরে আসো জিনিসটা হচ্ছে কি, এই জায়গায় তুমি অলরেডি আগে হচ্ছে রুই, কাতলা, পুঁটি এগুলো জানতা, এগুলো ফাইজোস্টোমাস জানা যায়। ফাইজোক্লিস্টাসের উদাহরণ ছিল না, ফাইজোক্লিস্টাসের উদাহরণ এবার অ্যাড করছে। ফাইজোক্লিস্টাসে কারা কারা আছে, একটা লাইন অ্যাড করছে, যে যেসব বায়ুথলি অন্য থলির সাথে যুক্ত থাকে না সেগুলোকে বলা হয় ফাইজোক্লিস্টাস বায়ুথলি। ওকে, যেমন উদাহরণ কি কি আছে, টাকি, কই ইত্যাদি মাছে ফাইজোক্লিস্টাস হচ্ছে দেখা যায়, এইটা হচ্ছে নতুন ইনফরমেশন। এটার সাথে এই যে বায়ুথলি আছে না, বায়ুথলির কাজ শেষ হওয়ার পরে, এই যে আগে এতটুকু ছিল, ব্যবহারিক অংশের আগে এতটুকু ছিল, এখন এই ব্যবহারিক অংশের আগে শ্রেণীতাত্ত্বিক গুরুত্বটা অ্যাড করছে। শ্রেণীতাত্ত্বিক গুরুত্বটা একটু পড়ে ফেলি, ঠিক আছে, যেহেতু উদাহরণ আছে, মেডিকেলের জন্য উদাহরণ গুরুত্বপূর্ণ। সো আমি সবুজ দিয়ে দাগাই ফেল, যেন তোমার জন্য সুবিধা হয় বুঝতে। সো বায়ুথলি গুরুত্বপূর্ণ, এবং গ্রাসনালী বায়ুথলির উপর মধ্যে সংযোগকারী নালীর উপস্থিতি ভিত্তি করে টেলিওস্ট যে মাছ আছে তাদেরকে দুইটা প্রধান দলে ভাগ করা হয়, একটা হচ্ছে কোনটা, ফাইজোস্টমি এবং হচ্ছে ফাইজোক্লিস্টি। ফাইজোস্টমি হচ্ছে কি, যাদের মধ্যে সংযোগ থাকে, গ্রাসনালী বায়ুথলির মধ্যে সংযোগ বিদ্যমান থাকে, উদাহরণ রুই, কাতলা। আর ফাইজোক্লিস্টি কি,
আমরা বলতে পারি যে গ্রাস নালী বায়ুথলির মধ্যে সংযোগকারী নালী ডাক্টাস নিউমেটিকাসে পরিণত হয়, তারপরে হচ্ছে ডাক্টাস নিউমেটিকাসে পরিণত হয়ে মাছে বিলুপ্ত হয়েছে এই নালীটা, ডাক্টাস নিউমেটিকাসে হচ্ছে পরিণত হয়। উদাহরণ কি? টাকি কই। সো ফাইজোস্টমি, ফাইজোক্লিস্টি। সো এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ, একবার দেখে ফেলবা। আমি অলরেডি ওইখানেও দিয়ে দিচ্ছি, বাট এটা হচ্ছে অবশ্যই ব্যবহারিক অংশের ফাঁকার মধ্যে একটু লিখে ফেলবা, ঠিক আছে? তোমার বই তো এইটা, তাই না? তোমার বই এটা এখানে আছে। আচ্ছা ফাইন। সো পরিপাক শোষণে আমি তোমাকে বলি 3, 4, 5, 6, 7 অনেক কিছু হচ্ছে অ্যাড হয়েছে ইনফরমেশন। এই আজমল স্যারের বই হচ্ছে বেশি ইনফরমেশন অ্যাড হয়েছে। সো আমরা এই জন্য আজমল স্যারটা আগে দিচ্ছি, হাসান স্যারের সামান্য আছে, ফিজিক্স সেকেন্ডে কিছু আছে। ওকে, সো এই জিনিসগুলো আশা করি হচ্ছে আমরা তোমাদের এইখানেই দিয়ে দিব, আমি ক্লাসে হিসেবে দিয়ে দিব। সো আশা করি বেশি একটা প্যারা খাবে না, নতুন বইয়েরও প্যারা নেই। ওকে, সো আমরা দেখা গেছে কি কিছু কিছু ইনফরমেশন অনেক জায়গায় মিস আউট করা হয়েছে। সো আমরা হচ্ছে অনেকদিন বসে আর কি মানে তোমার দেখছি যে কোন কোন জায়গায় কী আসছে। সো তারপরও যদি কোনো কিছু তোমার কাছে মনে হয় যে ভাই কিছু একটা আমার চোখে পড়ছে, যদি কারোর কাছে মনে হয় তাহলে জানাও। আই হোপ নাই আর কি, কারণ আমরা অনেক ভালোভাবে দেখছি জিনিসটা। তো দেখো, প্রথম যে জিনিসটা, আগে পাকস্থলিতে খাবার থাকতো 4 থেকে 9 ঘন্টা, ঠিক আছে? এখন পাকস্থলিতে খাবার থাকে হচ্ছে 2 থেকে 6 ঘন্টা, কম থাকে, তাই না? পচা খাবার, তাই কমে গেছে সংখ্যা। আচ্ছা, এবার যে জিনিসটা এইখানে আগে একটা লাইন ছিল, রিমুভ করে দিয়েছে। কি কি? অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো মানব শিশুদের রেনিন তৈরি হয় না, পূর্ণবয়স্ক মানুষদের মতোই কেসিন পেপসিনের সাহায্যে পলিপেপ্টাইডে পরিণত হয়। এই লাইনটাই রিমুভ করে দিয়েছে। এবং এইখানে যে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটাও রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? তার বদলে এখানে কি আসছে? তার বদলে এখানে নতুন লাইন আসছে, গ্যাস্ট্রিক জুসের প্রোরেনিন নামক শিশুদের দুগ্ধ হজমকারী নিষ্ক্রিয় এনজাইম। অর্থাৎ শিশুদের দুগ্ধ হজমকারী, যে শিশুরা যে দুধ খায়, তাহলে ওইটা হজম করে কে? ওইটা হজম করে নিষ্ক্রিয় একটা এনজাইম সক্রিয় হয়ে। তাহলে সেই নিষ্ক্রিয় এনজাইমটা হচ্ছে কি? প্রোরেনিন। ওকে, কালার চেঞ্জ করি, লালে লালে দেখবা না, প্রোরেনিন। এবং সেটা সক্রিয় হয় কার উপস্থিতিতে? HCl এর উপস্থিতিতে। ওকে, দেন কি হয়? সক্রিয় হওয়ার পরে দুগ্ধ প্রোটিনের কেসিনকে ভেঙে প্যারাকেসিনে পরিণত করে। তার মানে আমি যদি এখানে তোমাকে বলি রেনিন কি করতেছে, দুগ্ধ কেসিনকে ভেঙে প্যারাকেসিনে কনভার্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, আর প্যারাকেসিনটা পরবর্তীতে কি হচ্ছে? পেপটোনে কনভার্ট করতেছে। এই দুইটা রিয়াকশন নতুন এখানে, ঠিক আছে? আগে কি হইতো? আগে কিন্তু পলিপেপটাইডে কনভার্ট করার কথা ছিল আর কি। সো এখানে ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে। ওকে, সো এই পেজটায় ভালো একটা ইনফরমেশন চেঞ্জ হয়েছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন চেঞ্জ হয়েছে। আর এবার দেখো, এটা খুব সিগনিফিকেন্ট না, বাট তারপরে তোমাকে বলি, পাকস্থলী থেকে আগত কাইম, এখানে লেখা আছে এটা হচ্ছে কি করছে? অর্ধবাচিত শর্করা ও আমিষ, মানে পাকস্থলীতে যখন আসে সেটা অর্ধেক পরিপাক হয়ে গেছে শর্করা আমিষ, এই লাইনটা ছিল, বাট এটা কারেক্ট করছে। এবার এখানে শুধুমাত্র কি আসে? অর্ধপাচিত আমিষ। আমরা বলতে পারি যে কাইমটা হচ্ছে কি পাকস্থলী থেকে আগত, এটা কোথায় যাচ্ছে? পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে যাচ্ছে, অর্ধপাচিত যে আমিষ, ঠিক আছে? এবং প্রায় অপরিপ্রাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। ওকে, যে কাইমটা ছিল, তাহলে কাইমের বৈশিষ্ট্যই কিন্তু এইটা। কাইম হচ্ছে কোনটা? পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইম। এই অম্লীয় কাইমটা আগে শর্করা আমিষের অর্ধপাচিত বলছিল, ঠিক আছে? শর্করা যেটা, শর্করা হচ্ছে হালকা পরিপাক হয়, বাট খুব বেশি সিগনিফিকেন্ট না, এই জন্য আগে এটা দেওয়া ছিল যে অর্ধপাচিত এবং শর্করা আমিষ। ওইটাকে এখন শুধুমাত্র কি করছে? শুধুমাত্র অর্ধপাচিত আমিষ লিখছে, এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত, শর্করাটা রিমুভ করছে, ঠিক আছে? কোয়াইট সিগনিফিকেন্ট না, মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই হচ্ছে কথা, ঠিক আছে? এবার জিনিসটা এটা সেম কথাই, জাস্ট লিখছে কি অগ্নাশয়ে অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস ছিল। দেখতেছো, একটু জুম করি, অগ্নাশয়ে অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস থাকে। এই লাইনটাকে এখন একটু এডিট করে লিখছে। এডিট করে কি লিখছে দেখো, যে অগ্নাশয়ে অসংখ্য লোবিউল থাকে, লোবিউলের মধ্যে লোবিউলগুলো অ্যাসিনাই নিয়ে গঠিত থাকে। আগে লিখছে লোবিউল বা অ্যাসিনাই, এখন লিখছে লোবিউল থাকে, সেটা অনেকগুলো অ্যাসিনাই নিয়ে হচ্ছে গঠিত হয়। ওকে, সো দ্যাটস ইট। এবার হচ্ছে তোমার এখানে চলে আসি আমরা পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা। আগে দেওয়া ছিল গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ নিয়ে গঠিত, কিন্তু উদাহরণে কিন্তু 6টাই লিখছিল, ঠিক আছে? এই যে এখানে 4টা আর পরে 2টা লিখছিল। ওকে, পরে কিন্তু 2টা লিখছিল, বাট এখন ওরা বলছে গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি, বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। তোমরা যদি একটু জুম করো, তোমাদের যখন PDF দিও তোমরা জুম করলেই বুঝতে পারবা যে বিভিন্ন ধরনের কোষ নিয়ে হচ্ছে গঠিত, অর্থাৎ 4 থেকে বিভিন্ন ধরনের কোষ হচ্ছে এখন হয়ে গেছে। এটা হওয়ার পরে এরপরে কি চেঞ্জ আসছে দেখো, এরপরে হচ্ছে আমাদের কাছে যে আন্ত্রিক গ্রন্থি, এই জায়গায় একটা চেঞ্জ আসছে দেখো। আগে পিএইচ ছিল হচ্ছে 6.5 থেকে 7.5, এখন আন্ত্রিক গ্রন্থির পিএইচ হয়ে গেছে 7.5 থেকে 8.5। ওকে, 7.5 থেকে 8.5, এই চেঞ্জটা আসছে আমাদের এখানে। আর এইখানে যে চার্টটা আছে, চার্টে একটা চেঞ্জ আসছে। এইখানে জিলেটিনেজের পরে এখানে নতুন অ্যাড হয়েছে রেনিন, ঠিক আছে? রেনিন কি করতেছে? কেসিনকে প্যারাকেসিনে কনভার্ট করতেছে। তাহলে এই চার্টে আমাদের কাছে শুধুমাত্র কি অ্যাড হচ্ছে? জাস্ট কেসিনকে যে প্যারাকেসিনে কনভার্ট করতেছে, এই ব্যাপারটা আসতেছে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার একটা ভালো সুখবর আছে তোমাদের কাছে। আগে ভিলাইয়ের সংখ্যা কি ছিল? 50 লক্ষ দেওয়া ছিল না? এখন এটাকে করে আনছে হচ্ছে কয়েক লক্ষ, অর্থাৎ মুখস্থ করা লাগছে না। মানুষ ক্ষুদ্রান্ত্রে কয়েক লক্ষ ভিলাই থাকে। ওকে, বাদ বাকি যে ইনফরমেশন সেটা আগের মধ্যে চলে আসছে। এবার দেখো যে জিনিসটা আমাদের কাছে সেটা হচ্ছে কি, যে এই জায়গায় যেটা, এই জায়গায়
ছোট্ট একটা পরিবর্তন বলতে ভালো একটা পরিবর্তন আসে থায়োকাইনেজের, নতুন কনসেপ্ট আর কি। সো লাইনটা পড়ে ফেলো তোমরা একটু, যে আগে এই পর্যন্ত লাইন ছিল, এখন জাস্ট বলছে যে থায়োকাইনেজ নামক এনজাইমের সহযোগিতায়, ঠিক আছে, যখন মাইসেলিটা আসে, মাইসেলিটাকে যখন ভাঙে, তারপরের স্টেপ এটা, যে থায়োকাইনেজ নামক এনজাইমের সহায়তায় ফ্যাটি অ্যাসিড সক্রিয় ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। এই সক্রিয় ফ্যাটি অ্যাসিড পরবর্তীতে যে প্রোটিন কোলেস্টেরলের লিপিডে আবৃত হয় কাইলোমাইক্রনে কনভার্ট করে। এটা তোমরা অলরেডি জানো, বাট এখানে থায়োকাইনেজের উপস্থিতিতে এই যে এনজাইমের সাথে ফ্যাটি অ্যাসিডটা যে সক্রিয় ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয় কোন এনজাইমের উপস্থিতিতে, থায়োকাইনেজের উপস্থিতিতে, গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। এটা তোমাদের আগের এডিশন ছিল না, এই যে এখানে দেখো এখানে ছিল না থায়োকাইনেজের কনসেপ্টটা। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আগে ছিল হচ্ছে কি, আগে দেয়া ছিল হচ্ছে শিশুরা দিনে কয়েকবার মলত্যাগ করে, প্রাপ্তবয়স্ক মানুষ একবার বা দুইবার মলত্যাগ করে এটা। সো এখন ওইটা হচ্ছে রিমুভই করে দিচ্ছে লাইনটা, যে কয়বার করে কি না করে এই নিয়ে হচ্ছে কোনো কথা নাই। সো অধ্যায় 3-এর আমাদের ইনফরমেশন এখানে শেষ। এবার চলে আসি রক্ত এবং সঞ্চালনে। আমাদের আগে 5 থেকে 6 লিটার ছিল, গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে 5 থেকে 6 লিটারের পরে এখন সেটা 4 থেকে 6 লিটার হয়ে গেছে। ওকে, কারো কারো কমে যায়, এই জন্য আগে 5 ছিল এখন 4, কমে গেছে, তাই না, রক্ত কমে গেছে। আচ্ছা, এবং দেখো এরপরে শ্বেত রক্তকণিকার সবচেয়ে কম অংশ বেজোফিল, সেটা 0.5 থেকে 1% ছিল, এখন সেটা হয়ে গেছে হচ্ছে এই জায়গায় চেঞ্জে দেখবা 0.5 করে দিছে, 0.5% শুধুমাত্র বেজোফিল, ঠিক আছে, বেজোফিল। আচ্ছা, আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের কাছে অনুচক্রিকা ডেইলি কি পরিমাণ উৎপন্ন হইতে 200 বিলিয়ন, ঠিক আছে, বা হচ্ছে কত 20,000 কোটি, সেটা এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে 100 থেকে 200, অর্থাৎ 200ই আছে, জাস্ট আগে একটা 100 লাগাইছে, 100 থেকে 200 বিলিয়ন। ওকে, এবং সবচেয়ে বেশি আসলে এরকম কাহিনী কি করছে জানো, অধ্যায় 6 বর্জ্য নিষ্কাশনে, ওইখানে হচ্ছে শুধুমাত্র রেঞ্জ চেঞ্জ করছে, আর কিছু চেঞ্জ করে না। আমরা যাবো অধ্যায় 6 প্রচুর রেঞ্জ চেঞ্জ করছে। এরপরে দেখো এই জায়গায় একটা কিছু ছিল না, চার্টের মাঝখানে নতুন একটা জিনিস অ্যাড করছে, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার উৎপত্তি স্থল কোথায়, একটু জুম করি তাহলে বুঝবা। উৎপত্তি স্থল হচ্ছে লোহিত রক্তকণিকা যকৃত প্লীহা অস্থিমজ্জা, শ্বেত রক্তকণিকা লাল অস্থিমজ্জা প্লীহা লসিকা গ্রন্থি, আর আমাদের অনুচক্রিকা সেটা হচ্ছে কোনটা, লাল অস্থিমজ্জা। এই এতটুকুই হচ্ছে এখানে চেঞ্জ হয়েছে, ফাইন। এবার আসা হচ্ছে এই জায়গায় নিউলি অ্যাড বলতে এখানে জাস্ট তোমার কোষবিহীন উপাদানের মধ্যে, এটা তোমরা অলরেডি জানো, এই লাইনটা অ্যাড করছে যে কোষবিহীন উপাদানের মাঝখানে, লসিকার মাঝখানে, ঠিক আছে, লসিকার যেটা কোষ উপাদান, কোষবিহীন উপাদান, এই কোষবিহীন উপাদানের মধ্যে কি কি আছে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, খনিজ, রেশন বর্জ্য এবং অন্যান্য বস্তু। ওকে, এই লাইনটা জাস্ট অ্যাড করছে, এটা তোমরা অলরেডি কনসেপচুয়ালি আই গেস জানার কথা, খুব বেশি সিগনিফিকেন্ট না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ আসছে প্লীহার মাঝখানে, খুবই গুরুত্বপূর্ণ। প্লীহা আসলে কি কি উৎপাদন করে, ঠিক আছে, অপসোনিন, প্রোপার্ডিন এবং হচ্ছে টাফসিন, এই 3টা প্রোটিন হচ্ছে উৎপন্ন করে। 3টা জিনিস যেই জায়গায় আছে মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, কেন ভাইয়া বলো তো, নিচের কোনটি প্লীহা উৎপন্ন করে না, সো ওইভাবে হচ্ছে ইনফরমেশন আসতে পারে, ঠিক আছে। সো আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো জিনিসটা, একটু এটা ভালো মতো বলবো, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি পড়ে ফেলবা, ঠিক আছে। এবার দেখো আগে হৃৎপিণ্ডে রক্ত সংবহন করতো কত, প্রায় 1400 লিটার, তাই না, পুরো আমরা বলি হচ্ছে যে দিনে, তাই না, দিনে হচ্ছে কত লিটার রক্ত সংবহন করে, 1400 লিটার, এখন সেটা 7200 হয়ে গেছে, ঠিক আছে। এখন ডেলি 1400 থেকে কত হয়ে গেছে 7200 লিটার। এই দেখো 7200 লিটার রক্ত সঞ্চালিত হয়, আর এখানে ছিল 1400 লিটার। ওকে, আমরা কিন্তু দেখো সিগনিফিকেন্ট একদম ছোট ছোট যে চেঞ্জগুলো আছে ওইগুলো ধরছি আর কি, গুরুত্বপূর্ণ। আর আগের হৃৎপিণ্ড মানে রক্ত বের হয়ে সারা শরীর ঘুরে আসতে সময় লাগতো 25 থেকে 30 সেকেন্ড, এখন সেই রক্ত অনেক বেশি আইলসা হয়ে গেছে, তোমার আমার মতো ফাঁকিবাজ হয়ে গেছে, তাই সে বেশি সময় লাগে, এখন সে 60 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে। ওকে, এই চেঞ্জটা হচ্ছে এখানে আসছে। তোমরা একটু, আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, আমি ফাস্ট পড়াই দিচ্ছি আর কি, ঠিক আছে, সো জুম করতেছি না সব জায়গায়, সো যে জায়গায় দরকার হবে পিডিএফটা জুম করলে পেয়ে যাবা, ঠিক আছে। আমি এই জন্য ওইভাবে বানাই দিচ্ছি, জানো তুমি এটা বলো তো এটা কেন দিছি, আবার তোমার এইটাও আমি এখানে সাজা দিচ্ছি কেন বলো তো, এগুলো কেন সাজাই দিছি, যেন তুমি রিভিশন দিতে পারো এই সাইডটা পড়ে খুব ফাস্ট, তোমার পড়ার জন্য দিছি আমি এটা, ঠিক আছে। এই স্টাইলেই লাস্ট ফাইটের যে বই আছে ওইখানে হচ্ছে আমাদের সুন্দর মতো আমি সাজাই দিচ্ছি এটা, ঠিক আছে। লাস্ট ফাইট বইয়ে এটা এইগুলো তোমার থাকবেই সাজানো, কমেন্টেও পড়তে পারো পিডিএফ থেকে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স বা অন্যান্য জিনিসগুলো সাজাই দিচ্ছি তোমাদের পড়ার জন্য। কিন্তু তোমার বইয়ে তো চেঞ্জ করা লাগবে, তাই না, কারণ মূল বই মেইন, এই যত আমি তোমার এইসব পড়াই মূল বই মেইন, সো মূল বইয়ে যেন চেঞ্জ করতে পারো এই জন্য কিন্তু আমি প্যারাটারা নিয়ে আমরা সবাই মিলে এই যে 2টা বইয়ের ছবি এনে তারপরে করতেছি, একটু চেঞ্জ যেন নিজের বইয়ে করো, ঠিক আছে, রিভিশন তাহলে ভালো হবে। ওকে, শ্বসন শ্বাসক্রিয়া যেটা এখানে আগে যে জিনিসটা ছিল, আগে বলা হয়েছিল 3 ধরনের তরুণাস্থির টুকরায় হচ্ছে ষড়যন্ত্রটা গঠিত, একটু জুম করি, এই দেখো 3 ধরনের তরুণাস্থি নিয়ে গঠিত, ঠিক আছে, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েডের কথা বলছিল, কিন্তু এখন এখানে 9টা তরুণাস্থির কথা বলছে, যার মধ্যে কয়টা বেজোর, 3টা বেজোর, আর হচ্ছে 3টা জোর। বেজোর অস্থি কি কি, থাইরয়েড, ক্রিকয়েড এবং এপিগ্লটিস। আর জোর কোনগুলা, জোর হচ্ছে অ্যারিটিনয়েড, কর্নিকুলেট এবং হচ্ছে কিউনিফর্ম, এই 3টা হচ্ছে জোর। খুবই গুরুত্বপূর্ণ না, 3টা যেখানে সেটাই মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ না, তাহলে এইগুলো ভালো মতো পড়বা। দেখো এই জায়গায় যে চেঞ্জ আসছে, 9টি তরুণাস্থির টুকরায় 3টা বেজোর, 3টা জোর, ঠিক আছে, আর বাদ বাকি সব হচ্ছে আগের মতো এখানে
চেঞ্জ হয় না। আরেকটা জিনিস চেঞ্জ আসে, সেটা হচ্ছে ষড়রজ্জু। আগে ষড়রজ্জু ছিল 6টা, এখন ষড়রজ্জু হচ্ছে 4টা। 4টা ষড়রজ্জুর কথা বলছে, এই যে এখানে দেখো 4টা ষড়রজ্জু দেখতে পারতেছো তোমরা, একটু জুম করি। হ্যাঁ, সো 4টা ষড়রজ্জু, যার মধ্যে 2টা ট্রু আর 2টা হচ্ছে ফলস, মানে 2টা সত্য আর 2টা মিথ্যা। আমি এই জিনিসগুলো হচ্ছে এখানে লিখে দিছি, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো আমাদের যে অ্যালভিওলাই আছে তার হচ্ছে পরিসীমা দেওয়া ছিল 274 থেকে 790, আর এইখানে হচ্ছে কত পরিসীমা দেওয়া আছে 300 থেকে 500, ঠিক আছে। অ্যালভিওলাই পরিসীমা বলতে কোনটা আমরা বলতে পারি হচ্ছে কিসের পরিসীমাটা বলো? সংখ্যা, ঠিক আছে। কেমন রেঞ্জে হয় অ্যালভিওলের সংখ্যা, কেমন ছিল? আমরা বলছিলাম যে প্রায় 480 মিলিয়ন ছিল, এবং তার একটা রেঞ্জ বলছিল 214 থেকে 790। এটা ভুলে যাও, এখন মনে রাখবা হচ্ছে রেঞ্জ 300 থেকে 500। খুবই ভালো, খুবই প্যারা কমে গেছে না? 300 মানে 274 790 কেমন একটা অড সংখ্যা, তার চাইতে হচ্ছে 300 500 সহজ। আচ্ছা, এবং দেখো এই যে আমাদের অ্যালভিওলের প্রাচীর পুরুত্ব, কিন্তু দেখো প্রাচীরটার ব্যাস 0.2ই আছে, বাট পুরুত্ব 0.2 মিলিমিটার ছিল না, সরি মাইক্রোমিটার। 0.2 মাইক্রোমিটারের জায়গায় এখন এটা হয়ে যাবে 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার। ব্যাস আগের মতোই আছে, ব্যাস আগের মতোই 0.2 মিলিমিটার আছে, ঠিক আছে। আগে সহজ ছিল 0.2 মনে থাকতো, এখন প্যারা হয়ে গেছে যে পুরুত্বটা কম, 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার। ফাইন। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সারফেক্টেন্ট কবে প্রথম ক্ষরণ হওয়া শুরু হয়? সেটা হচ্ছে 23 সপ্তাহ বয়স থেকে আগে ছিল। এখন মনে রাখবা কি 20 থেকে 22 কমে গেছে, তাই না? বাচ্চারা এখন আগেই ম্যাচিওর, ডিজিটাল বাচ্চা যারা হচ্ছে আগে থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু করে, তাই না? ডিজিটাল বাচ্চারা কি আগে থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু করবে 20 থেকে 22 সপ্তাহ। এবং পরের যে লাইনটা 24 সপ্তাহের আগে অস্তিত্ব দেওয়া হয় না, এইটা আগের মতোই আছে। 24 সপ্তাহের আগে যে স্বাধীন অস্তিত্বের স্বীকার করা হয় না, সেটা হচ্ছে আগের মতোই আছে, 24 সপ্তাহে আছে, ঠিক আছে। জাস্ট বাচ্চারা ডিজিটাল হয়ে গেছে, আগে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু করে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এইটা একটা ভুল ইনফরমেশন দিছে। হাঁচির যে স্নায়ু ছিল, হাঁচির ক্ষেত্রে কি ছিল? অলফ্যাক্টরি ছিল না আগে? হাঁচির ক্ষেত্রে এখন করে দিছে ভেগাস, হাঁচির ক্ষেত্রে করে দিছে ভেগাস। আমি জাস্ট এই জায়গায় একটা কথা বলবো, যদি তোমার কখনো হাঁচির কথা আসে, এখনও অলফ্যাক্টরি দাগাও, অলফ্যাক্টরি সঠিক, ঠিক আছে। হাঁচি যদি আসে, অলফ্যাক্টরি হচ্ছে এখানে দাগাও, ওকে। সো আই হোপ আমি তোমাদের এই ব্যাপারটা বুঝাতে পারছি। এবার আসা হচ্ছে কোনটা? এবার আসা হচ্ছে আমাদের কাছে গ্যাসীয় পরিবহন। যেটা গ্যাসীয় পরিবহনের ক্ষেত্রে কি কি আছে দেখো, গ্যাসীয় পরিবহনে একটা খুব গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে। বাইকার্বনেট, যেটা বাইকার্বনেট হচ্ছে আগে ছিল কত? আগে ছিল হচ্ছে তোমার এই জায়গায়, আচ্ছা বাইকার্বনেটটা পরে আসতেছে তোমার এখানে। আগে দেখো একটা নতুন ইনফরমেশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কোনটা? এই যে শর্করা জাতীয় খাদ্যের জারণ হয়, গ্লাইকোলাইসিস, উদ্ভিদ সাহিত্য তো পরে আসো তুমি, এই লাইনটা অ্যাড হয়েছে খালি এখানে, যে গ্লাইকোলাইসিস, পাইরুভেট অক্সিডেশন, তারপরে হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা হচ্ছে ওই অন্তঃশ্বসনের যে পার্টটা, সেটা জাস্ট এখানে চেঞ্জ হয়েছে। এরপরে আসবে এই জায়গায় দেখো বাইকার্বনেটের চেঞ্জ হয়েছে। বাইকার্বনেটে কি হয়েছে দেখো, বাইকার্বনেট আগে ছিল 65% কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট রূপে ট্রান্সপোর্ট হইতো, এখন সেটা হয়ে গেছে কত? এখন হয়ে গেছে 85% বাইকার্বনেট রূপে সেটা পরিবাহিত হচ্ছে। কত পার্সেন্ট? 85% বাইকার্বনেট রূপে সেটা পরিবাহিত হচ্ছে, দ্যাটস ইট। এবার আসো হচ্ছে ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়ার কিছুই না, আগে আমাদের কাছে ওটাইটিস মিডিয়া কি কি ছিল ভাই? দুইটা ছিল, স্বল্পস্থায়ী আর হচ্ছে দীর্ঘস্থায়ী। এখন স্বল্পস্থায়ী দীর্ঘস্থায়ীর সাথে আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে প্রদাহবিহীন। প্রদাহবিহীন মধ্যকর্ণে তরল জমাট বাঁধা। তার সাথে কি করছে, স্বল্পস্থায়ীর জায়গায় ইংলিশটা অ্যাড করছে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, AOM। আর যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী, সেখানে অ্যাড করছে ক্রনিক ওটাইটিস মিডিয়া বা COM। এই জাস্ট জিনিসটা অ্যাড করছে, তার সাথে কি অ্যাড করছে এটা পড়ো না, বাদ বাকি সেম, ইংলিশটা আমি তো বুঝছো। প্রদাহবিহীন মধ্যকর্ণে তরল জমাট বাঁধা, ঠিক আছে, এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। এটা এমন একটা অবস্থা যেখানে মধ্যকর্ণে তরল জমা থাকে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণ থাকে না। মানে মধ্যকর্ণে তোমার ওই ফ্লুইড, সর্দি, আমি যদি বলি সহজ ভাষায় মিউকাস, ওইগুলো জমা হয়েছে, বাট এখানে কোনো ভাইরাস অ্যাটাক করেনি। মানে কি, প্রদাহবিহীন, ইনফেকশন হয় নাই, কিন্তু মধ্যকর্ণে তরল জমাট বাঁধছে। ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। ইফিউশন মানে কি? ইফিউশন মানে নিঃসরণ কোনো কিছু, তাহলে ওটাইটিস মিডিয়া হয়েছে, মানে ইনফেকশন হয় নাই, বাট এখানে কি আছে? ইফিউশন বা হচ্ছে তরলের নির্গমন বা তরলগুলো আছে, এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। লিখা দিছে এখানে। আর একটা জিনিস চেঞ্জ হচ্ছে দেখো, ওটাইটিস মিডিয়ার তাপমাত্রা ছিল 104 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, বা প্লাসের মতো, এখন কমে গেছে 100.4 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, 100.4 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। এই মানে এখন ওষুধ ভালো হয়েছে, কমে গেছে, খুব ভালো কথা, ভেরি গুড। আচ্ছা, সো খুব ভালো, যারা ধূমপাই তাদের জন্য হচ্ছে ব্যাড, মানে খুবই দুঃসংবাদ। সেটা হচ্ছে আগে রাসায়নিক ছিল হচ্ছে 4000 রাসায়নিক উপাদান ছিল সিগারেটের শলাকায়, এখন সেটা হয়ে গেছে হচ্ছে কত? 7000। এই যে দেখো 7000 হয়ে গেছে এখন, ঠিক আছে, 7000 বিভিন্ন রাসায়নিক থাকে এখন সিগারেটের শলাকায়। সো এইটা একটা গেল। এবার চলে আসে বর্জ্য নিষ্কাশনে। বর্জ্য নিষ্কাশনে আসলে খুব বেশি চেঞ্জ হয় না, জাস্ট রেঞ্জ চেঞ্জ হয়েছে, জাস্ট সংখ্যা চেঞ্জ হয়েছে। সংখ্যাগুলো একটু দেখো, খুব ফাস্ট যাবো আমি এখানে, এই পর্যন্তই বেশি চেঞ্জ। সো প্রাপ্তবয়স্ক পুরুষদের যে মূত্রনালীর দৈর্ঘ্য সেটা ছিল 18 থেকে 19 সেন্টিমিটার, ওকে, এখন সেটা হয়ে গেছে 18 থেকে 22 সেন্টিমিটার, বেড়ে গেছে দৈর্ঘ্য, ঠিক আছে, মূত্রনালীর দৈর্ঘ্য বেড়ে গেছে। এবার দেখো যে জিনিসটা, সেটা হচ্ছে
যে আমাদের আগে বলা হয়েছিল বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত, 1200 ml রক্ত হচ্ছে প্রবাহিত হয়। ওকে, 1200 ml, 1200ই আছে রে ভাই। জাস্ট কি কাহিনী করছে জানো, 1200-র পরে একটা ব্র্যাকেট দিছে, 1000 থেকে 1300 লিখে দিছে, যে 1200 ml রক্ত প্রবাহিত হয়, ব্র্যাকেটে কি লিখছে 1000 থেকে 1300, ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখছে 1000 থেকে 1300, এই এতটুকু চেঞ্জ করছে, ঠিক আছে। এখানে জাস্ট রেঞ্জ চেঞ্জ করছে, এই চ্যাপ্টার আর কিছু করে নেই। আরেকটা জিনিস বলছে যে আমাদের এখানে কার্যকর যে পরিশ্রবণ চাপ সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 10 থেকে 25 মিলিমিটার মার্কারি কার্যকর পরিশ্রবণ চাপ। এখন সেটা হয়ে গেছে কত, এখন সেটা হয়ে গেছে শুধু 10 মিলিমিটার মার্কারি। তাহলে কার্যকর পরিশ্রবণ চাপ শুধু 10 মিলিমিটার মার্কারি, ভালো একটা ইনফরমেশন কমে গেছে, ভেরি গুড, খুব ভালো। ওকে, সো এই হচ্ছে এই চ্যাপ্টারের এই প্রথমটা ইনফরমেশন। এবার আসো দেখো, আগে বলছিল মানুষ ডেইলি 1.5 লিটার মূত্র ত্যাগ করে, এখনো 1.5 লিটারই আছে, বাট রেঞ্জ দিয়ে দিছে 0.8 থেকে 2 লিটার। ওকে, 0.8 থেকে 2 লিটার তোমার মূত্র ত্যাগ করে। আচ্ছা, তো এই ইনফরমেশন আমাদের কাছে গেল, এই জায়গায় প্রচুর চেঞ্জ করছে, খুব ভালো একটা ইনফরমেশন এখানে চেঞ্জ করছে। আমি এইটা তোমাকে জাস্ট এখান থেকে একটু দেখাই দিই কি কি চেঞ্জ করছে, তুমি এখানে দেখো আগে। সো ওইখানেও আছে সেম, দেখো এখানে আসলে সোডিয়ামের বহিঃকোষীয় তরল এক্সট্রাসেলুলার ফ্লুইডে ঘনত্ব আগে 142 ছিল, এখন রেঞ্জ আনছে 135 থেকে 145। দেখতে পারতেছো তোমরা, আই গেস তোমরা দেখতে পারতেছো, হ্যাঁ একটু জুম করে দিলে ভালো হবে। আর সোডিয়ামের হচ্ছে অন্তঃকোষীয় তরল মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে ছিল 10 ml 10 মিলিমোল পার লিটার, এখন জাস্ট রেঞ্জ 5 থেকে 15। যেটা পটাশিয়াম, সেই পটাশিয়ামের বহিঃকোষীয় তরলে ছিল কত, 4.2 মিলিমোল পার লিটার। ওকে, এটা কোথায়, বহিঃকোষীয় তরলে, আর এখন বহিঃকোষীয় তরলে 3.5 থেকে 5। আর অন্তঃকোষীয় তরল বা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড সেখানে হচ্ছে কত 160 মিলিমোল পার লিটার, এখন সেটা হয়ে গেছে 120 থেকে 150 মিলিমোল পার লিটার, ঠিক আছে। পটাশিয়াম তো ভেতরে বেশি থাকে, সো এটাই ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কি হয়েছে 160 মিলিমোল পার লিটার ছিল, এখন সেটা হয়ে গেছে 120 থেকে 150 মিলিমোল পার লিটার, মানে কিছুই করেনি, রেঞ্জ করছে, জাস্ট রেঞ্জ। ওকে, এই জিনিসটা এখানে আমার অনেক কিছু এখানে দেয়া আছে, তোমরা জাস্ট চেঞ্জ করবা তাইলেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। এই যে এইটাই বলা হয়েছে যে কি কি হচ্ছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে চেঞ্জ আছে, দেখো বলা হয়েছে বৃক্ক হচ্ছে অল্প পরিমাণ মূত্র তৈরি করে, যখন হচ্ছে কি হয় এডিএইচ এর পরিমাণ বেড়ে যায়, কেমন 0.5 মিলিলিটার মূত্র তৈরি করে, আর এখন সেটা 0.5 এর জায়গায় লিখে দিচ্ছে হচ্ছে 0.3 থেকে 0.5 এ। যখন এডিএইচ এর পরিমাণ বেড়ে যায়, বৃক্ক হচ্ছে অল্প পরিমাণ মূত্র 0.3 থেকে 0.5 মিলিলিটার মূত্র তৈরি করে, দ্যাটস ইট। আর বাদ বাকি এই যে চেঞ্জগুলো দেখো, 142 সেটা ছিল 135 থেকে 45, 10 যেটা ছিল 5 থেকে 10, 5 থেকে 15, এগুলো তোমরা অলরেডি দেখছো, ঠিক আছে। আচ্ছা, বলা হয়েছে 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক কত পার্সেন্ট কাজ করতো, আগে 50% কাজ করতো, এখন কি হয়েছে চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে বেড়ে গেছে 50% থেকে 70% কাজ করে, এটাও রেঞ্জ, দেখছো। আর আগে বলা হয়েছিল যে যখন বৃক্ক বিকল হয়ে যায়, ঠিক আছে, মাত্র 48 ঘন্টার মধ্যে আমরা বলতে পারি, তখন হচ্ছে মানুষ মানে আমরা বলি যে মানুষ মারা যায় বা হচ্ছে তাৎক্ষণিক বিকলের প্রক্রিয়াটা, জিনিসটা দেখো কি বলছিল, 48 ঘন্টার মধ্যে যখন বৃক্ক আর অন্য কিছু কাজ করতে পারে না, ঠিক আছে, তখন এই অবস্থাকে বলা হয় বৃক্কের তাৎক্ষণিক বিকল। ওকে, বৃক্কের তাৎক্ষণিক বিকল কত 48 ঘন্টা, আর এখন কি বলছে, এখন বলছে হচ্ছে যে কয়েক ঘন্টা, মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে যখন সবগুলো কাজ হারায় ফেলে, তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বৃক্ক বিকল, ঠিক আছে। এবং এটাও দিয়েও কিন্তু তোমার আসে যে কতক্ষণের মধ্যে মানুষ মারা যেতে পারে, এটাও কিন্তু ওই থ্রুতেই আসে, এই প্রশ্নটা প্রায়ই আসে যে বৃক্ক বিকল হলে কতক্ষণের মধ্যে মানুষ মারা যায়, এরকম একটা কোয়েশ্চেন। সো এই ঘন্টাটা ওইটার পার্সপেক্টিভ থেকে আসতে পারে। এখন মাত্র কয়েক ঘন্টা, আগে 48 ঘন্টা, তারপরও বলবো এটা চেঞ্জ করার পসিবিলিটিস কম, যেহেতু মানে একটা ভালো ইনফরমেশন, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। আচ্ছা, রক্তের প্লাজমা স্বাভাবিক পিএইচ ছিল 7.4, এখন খুবই ভালো চেঞ্জ করছে 7.35 থেকে 4.5, দেখছো তার মানে এই অধ্যায়ে সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ করেনি, জাস্ট অনলি তোমার রেঞ্জ চেঞ্জ করছে, রেঞ্জ। ওকে, নাথিং এলস। এই হচ্ছে এখানে কথাবার্তা সব কিছু। আচ্ছা, এগুলো আমাদের আগের বছরের দাগানো ছিল, এটা হচ্ছে এই বছরের দাগানো, এই বছরের দাগানোটা আমরা বেশ ভালোভাবে দেখাইছি আর কি। সো চলন ও অঙ্গচালনা যেটা এখানে হচ্ছে মানবদের জন্মের সময় 300টা ছিল, এখন হয়ে গেছে 270টা। বাচ্চার হচ্ছে আমরা বলি অস্থি, আর নিম্নাঙ্গে অস্থি যেটা ছিল, নিম্নাঙ্গে আগে ছিল 2 সাইডে 31টা করে, মোট 62টা, এখন হয়ে গেছে কি 2 পাশে 30টা করে, মোট 60টা নিম্নাঙ্গে অস্থি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, একটা নতুন লাইন অ্যাড করছে যে আমাদের যে গহ্বর থাকে, মজ্জা গহ্বর, সেই গহ্বরটা কি দিয়ে আবৃত, এন্ডোস্টিয়াম নামক পর্দা দিয়ে আবৃত, ঠিক আছে, এন্ডোস্টিয়াম নামক পর্দা দিয়ে আবৃত। সব কিছু কিন্তু আমি সুন্দর মতো এখানে লিখে দিয়েছি, জাস্ট দেখো সাইডে পড়বা, সাইডে এই যে লাইন ওয়াইজ পড়ে যাবা, কাজ শেষ, দেখছো, কাজ তাইলে শেষ। ওকে, আরেকটা জিনিস চেঞ্জ করছে যে আমাদের যে অমসৃণ বা কঙ্কাল পেশি আছে তার হচ্ছে দৈর্ঘ্য কেমন ছিল, 1 থেকে 40 মিলিমিটার, এখন সেটা হয়ে গেছে 1 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার, এখানে সিটা আসে নাই, কয়েক সেন্টিমিটার হবে, ঠিক আছে, 1 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার হবে, ফাইন। এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা।
আর এইটাও এই চার্টের মাঝখানে চেঞ্জ করছে, আগে 1 থেকে 40 মিলিমিটার ছিল, এখন 1 থেকে কয়েক সেন্টিমিটার হয়ে গেছে। দ্যাটস ইট, সমন্বয় নিয়ন্ত্রণ তেমন কোনো চেঞ্জ নেই। বাট চিত্রের মাঝখানে আগে ছিল রেজিলার চিল্লি, এখন জাস্ট করছে বেজিলার চিল্লি, ঠিক আছে? জাস্ট হচ্ছে বানান চেঞ্জ করছে, আর কিছু না, সিগনিফিকেন্ট না। মানবদেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ আসছে। হাম রুবেলার ডোজ ছিল হচ্ছে একটা, আর ডোজের মধ্যে বিরতি তো নাই, কারণ একটা ডোজ বলছিল। এখন বলা হয়েছে হাম রুবেলার ডোজ হচ্ছে 2টা, এবং ডোজের মধ্যে বিরতি হচ্ছে কত, 4 সপ্তাহ, ঠিক আছে? ডোজের মধ্যে বিরতি হচ্ছে 4 সপ্তাহ। এবার চলে আসে জিনতত্ত্ব বিবর্তন, যেটা এখানে আগে ছিল যে স্যামন মাছ হচ্ছে এক ঋতুতে 2,80,00,000 ডিম পারে, ওকে? এখন তার ডিমের পরিমাণ কমে গেছে পরিবেশ দূষণের কারণে, সেটা হচ্ছে কত, এক ঋতুতেই 1 থেকে 5,000 ডিম পারে, ঠিক আছে? এক ঋতুতে কত, 1 থেকে 5,000। দেখো 2 কোটি থেকে 1 থেকে 5,000, আমি জানি না স্যামন মাছ নিয়ে, আমি জানি না, খুব একটা পড়ি নাই স্যামন মাছ নিয়ে। এই হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে কথা অধ্যায়। আচ্ছা, অধ্যায় 9 হয়ে গেছে, অধ্যায় 9 চেঞ্জ নাই। অধ্যায় 11 তো বললামই বিবর্তনের এই পার্টটা। অধ্যায় 12তে কি আসছে, অধ্যায় 12তে কোনো চেঞ্জ হয় নাই সিগনিফিকেন্ট, ওকে? সো এই হচ্ছে আমাদের আজকের এই পার্টটা। আই হোপ এই জায়গায় আমি তোমাদের দিয়ে দিব সব কিছু, সুন্দর মতো রিভিশন দাও। আমরা সবাই মিলে হচ্ছে একটা নোট বানাইছি, যেটা আশা করি তোমাদের হেল্প করবে। সামনের যে ওই যে বোটানিতে খুবই কম চেঞ্জ আছে, ফিজিক্সে খুব কম চেঞ্জ আছে, এখানে একটু বেশি চেঞ্জ, প্রায় 50টার মতো চেঞ্জ আছে। সেটা তোমাদের দিয়ে দিলাম, পড়ো ভালো মতো, মানে আরও বেশি যদি তোমার যেই প্যারা থাকে সেই প্যারাগুলো কাটাও, কারণ একসাথে এই জন্যই করছি। এটা জাস্ট তোমার বইয়ের নোট করার জন্য, আর ওটা হচ্ছে ওই সাইডে নোট করার জন্য, ঠিক আছে? সো সবাই ভালো মতো পড়ো। আর একটা জিনিস এখন বলবো, সেটা হচ্ছে তোমাদের অনেকে হচ্ছে আমাকে আস্ক করতেছিল যে ভাই, মানে লাস্ট ভিডিওতে বলছিল ভাই লাস্ট ফাইট কি কেমনে কি, ছোট কথা, তাদের হচ্ছে কাজ শেষ, পড়া শেষ, তারা হচ্ছে কমেন্টে পিডিএফটা নিয়ে পড়তে চলে যাও। আর যারা জানতে চাচ্ছিলা যে ভাই লাস্ট ফাইট জিনিসটাকে একটু বলে রাখি তোমাদের জন্য, সেটা হচ্ছে এই যে ইনফরমেশন বা যেগুলো দেখছো সেগুলো হচ্ছে একটা বইয়ের মধ্যে গুছানো থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন সেটাও গুছানো থাকবে, মানে লাস্ট মোমেন্টে যারা রিভিশন দেওয়া দরকার, যে সকল টপিক রিভিশন দেওয়া দরকার সেটা। তো সব কিছু মিলে হচ্ছে ক্লাস থাকবে লাস্ট ফাইট ব্যাচে আরডিডিএসেরই। আমি নিজে ফিজিক্স ক্লাস নেই সেখানে, ঠিক আছে? অনেকে জানো না যে ভাই আপনি ক্লাস নেন কোথায়, আমি আরডিডিএসে ক্লাস নেই, ঠিক আছে? সো মেন কথা হচ্ছে যে তোমার ফিজিক্স ক্লাস থাকে বা অন্যান্য ক্লাস থাকে, ওইখানে আমরা লাস্ট মোমেন্টে রিভিশন দিব, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো যেন মিস না যায়, সেভাবে ক্লাস হবে। ক্লাসের সাথে হচ্ছে এক্সাম থাকবে, ফাইনাল মডেল টেস্ট, তার সাথে হচ্ছে একটা বই থাকবে, সেই বইয়ের মধ্যে এরকম যেই লাস্ট মোমেন্টের রিভিশন থেকে শুরু করে সব কিছু সেগুলো হচ্ছে গুছানো থাকবে। দ্যাটস ইট, এটা হচ্ছে লাস্ট ফাইট ছিল। আর এখন ইনবক্সে আস্ক করো না ভাই, আমি এমনিও পোস্ট নেই না এগুলো, ঠিক আছে? আশা করি ভিডিও তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো এটাই দিয়ে দিচ্ছি, পড়ো। আর কি কি লাগে সেগুলো হচ্ছে জানাও লাস্ট মোমেন্টে। শেষ সপ্তাহে আমার মনে হয় ডেইলি অনেকগুলো ভিডিও আসবে, সো তোমরা কেউ মাইন্ড করো না, তোমরা অনেক বেশি প্রশ্ন করো। সো তোমাদের কারো মনে যেন ডাউট না থাকে সেটা জানার জন্য আমি হচ্ছে অনেকগুলো ভিডিও দিব। সো প্যারা নেই, চিল। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকো, পড়ো, দেখা হবে পরের কোনো একটা ভিডিওকে। আল্লাহ হাফেজ। যা যা লিঙ্ক আছে তোমার পিডিএফ থেকে শুরু করে কোর্সের লিঙ্ক সব কমেন্টে যাও, গিয়ে পড়ো, মেইন কথা পড়তে হবে। আল্লাহ হাফেজ।